নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। গজেন্দ্র কুমার মিত্রের লেখা অনিয়ম। আজ যেন চাও ভালো লাগছে না, মনে হচ্ছে প্রয়োজনও নেই তেমন। অথচ অন্যদিন সন্ধ্যা হলেই বাড়ির কর্তা চা খেতে শুরু করেন। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, আধ ঘন্টা অন্তর। তারপর দুধ যায় ফুরিয়ে, তখন এবং কড়া চা। এক সময় চিনিও জোটে না। ওটা নাকি তার দরকার হয় রাত জাগার জন্য। সারা রাত পাহারা দেন তার সম্পদ। নিস্তব্ধ রাত্রে নিঃশব্দচারী প্রেত মূর্তির মতো বাড়ির কোণে কোণে ঘুরে বেড়ান। কান পেতে শোনেন। মধ্যে মধ্যে বাইরের শ্রীগান এবং বিড়ালের পায়ের আওয়াজ। তার মধ্যে থেকে কোনো সন্তর্পিত পদশব্দ খুঁজে পাওয়া যায় কিনা। দমকা বাতাসে পাতা নড়ে উঠলেও হাতের মধ্যেকার লোহার ডান্ডাটা জোরে চেপে ধরেন। অদ্ভুত একটা ভয় আর বিদ্বেষে চোখের দৃষ্টি সেই অন্ধকারেই হিংস্র হয়ে ওঠে। এমনই চলে প্রত্যহ, রাতের পর রাত। বাড়ির সবাই ঘুমোয় নিশ্চিন্ত হয়ে। সকলকেই সাবধান করে দেওয়া আছে। কারোর উঠবার দরকার হলে যেন যথেষ্ট শব্দ করে ওঠে, নইলে হয়তো হিংস্র কুকুরের মতো বাড়ির কর্তায় লাফিয়ে পড়বেন ঘাড়ে। অনেক দিনের বাড়ি, পুরনো নয় ঠিক, বহুদিন ধরে তৈরি হয়েছে, বহু বৎসর ধরে। একখানার পর একখানা ঘর গড়ে উঠেছে প্রয়োজন এবং সুযোগ মতো। প্ল্যান করে বাড়ি হয়নি। একটা ঘরের গায়ে আর একটা ঘর উঠেছে। ফলে বাড়ির মধ্যে যেমন গলির অন্ত নেই, তেমনি সমস্তটাই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। দিনের বেলাও ভালো করে দেখা যায় না। বর্ষা আর গরমকালে দিন রাত একটা ভ্যাপসা গন্ধ ছাড়ে। ঘরের অধিবাসীরাও সেই অন্ধকারে বাস করে একটা কেমন যেন অকাল বৃদ্ধ পাণ্ডুর প্রাণহীন হয়ে উঠেছে। কার বয়স 27 আর কার বয়স 28 ধরবার উপায় নেই। এবারের ছেলেরা কেউ লেখাপড়া শেখে না, কেউ চাকরিও করে না, শুধু বসে খায় এবং যথা সময়ে বিবাহ করে। কর্তার বিশ্বাস, বেশি লেখাপড়ায় ঢুকলে এ বাড়ি থেকে লক্ষ্মী পালাবে। লেখাপড়া শেখেনি বলে চাকরি জোটে না তাদের, নইলে সে ব্যাপারে হয়তো তার আপত্তি থাকতো না। একটি ছেলে কোথায় যেন কোন সাহেবের কাছে ড্রাইভারি করে, আরেকটি ছেলে করে শালিমারের রংকলে 18 টাকা মাহিনের কাজ। বাকি সবাই বাড়ি বসে থাকে। সেজন্য তাদেরও লজ্জা নেই, কর্তারও উদ্বেগ নেই। তিনি 25 বিঘে ধান জমি করে দিয়েছেন আর ভিটের সঙ্গে একটানা 5 বিঘের বাগানটায় আনাজ ও ফলের চাষে দুর্ভেদ্য জঙ্গলে দাঁড় করিয়েছেন। আকাশ এ বাড়ির কোথা থেকেও দেখা যায় না, না ঘর আর না বাগান। ঘরটা মিলিয়ে বিরাট একটা ঘুপসি অন্ধকার। বেলা 4টে বাজলেই শীতের দিনে গাঢ় অন্ধকার নেমে আসে। গরমের দিনে দম বন্ধ হয়ে যায় গুমোটে। হয়তো ঠিক এই কারণেই এ বাড়িতে কেউ সুস্থ নেই। ম্যালেরিয়া আর পেটের অসুখে ভোগে প্রায় সকলেই। কতকটা গা শোয়া হয়ে গেছে। বধূরা আসে বাইরে থেকে সুস্থ মেয়ে। তারপর এ বাড়ির ঘানিকলে পড়ার সঙ্গে সঙ্গে ওই দুটি রোগ ওদের ভিতরের ত্রাণশক্তিটুকু নিংড়ে নিয়ে বাকি অধিবাসীদের মতোই বিবর্ণ ও শীর্ণ করে দেয়। তবু তারা বাইরে থেকে এসেছে বলেই বোধহয় তাদের ঝগড়া করার শক্তিটা থাকে। রান্নাঘরের আশেপাশে প্রায় কলহের সুর বাজতে থাকে, কিন্তু পুরুষরা থাকে চুপ করে। কথা কয় অত্যন্ত কম, চলে নিঃশব্দে। কর্তা হুকুম করলে তামিল করে, নইলে ঘরের জানালা কিংবা বাগানে বা পুকুরের পাড়ে চুপ করে উবু হয়ে বসে থাকে। কথা বলার প্রয়োজনও হয় না, বোধহয় ইচ্ছাও করে না। আহারটা এ বাড়িতে নিয়মিত ও নিশ্চিন্ত। ভাত, ডাল আর একটা চচ্চড়ি, 2 ভাত, কোনোদিন একটু মাছ কিংবা কোনো একটা তরকারি। এর চেয়ে পুষ্টিকর কোনো খাদ্যের কথা কেউ ভাবেও না আর পায়ও না।
প্রায় সকলকারই পেটের অসুখ, তবু ওই খাদ্যই তারা খেয়ে চলেছে দিনের পর দিন। সে সম্বন্ধে কোনো আশঙ্কা এমনকি সংশয় পর্যন্ত নেই কারোর মনে। অসুখ খুব বাড়াবাড়ি হলেও তারা খাবারের ভাগটা ছাড়ে না। তার দুটি কারণ। বোধহয় মনে করে যে একটু খাদ্য যদি পেটে না যায় তাহলে বাঁচবে না, আর ভাত না খেলে তার বদলে তো আর কিছু পাওয়ারও উপায় নেই। বড়জোর জল বার্লি কিংবা জল সাগু, তাতে কি আর উঠে দাঁড়াতে পারে কেউ? আর একটা কথাও মনে মনে হয়তো থাকে যে ওরা ভাতটা না খেলে কর্তা সেটা বেঁচে যাবে, তো সুতরাং অসুস্থ হলে ওটুকু খরচ করানো দরকার। কর্তার বিরুদ্ধে কেমন একটা চাপা বিদ্বেষ পোষণ করে এবারে সকলেই, বোধহয় তার নিজের ছেলেরাও। নিশ্চিন্ত ও নিশ্চিত আহার পাচ্ছে বলে কৃতজ্ঞতাও যেমন নেই ওদের, তেমনি অভিযোগটা ঠিক এ কারণে নয় যে তিনি ওদের ভালো করে লেখাপড়া শেখাননি কিংবা উপার্জনের কোনো উপায় করে দেননি। মানুষের মতো বাঁচতে ওরাই ভুলে গেছে, সেজন্য কোনো অভাববোধ বা কোনো ধিক্কারও ওদের মনে নেই। ওদের একমাত্র নালিশ এই যে কর্তার অনেক টাকা, সে টাকা যদি ওদের মধ্যে ভাগ করে দিতেন তাহলে যে ওরা ওর চেয়ে ভালো খেতে বা ভালোভাবে থাকতো তা নয়, সে অভ্যাসই তারা হারিয়ে ফেলেছে। তবু ওর কেন অত টাকা থাকবে, এইটাই বড় অভিযোগ মনে মনে। কোনো কিছু একটা চেষ্টা করে করবার শক্তি আর ওদের নেই। কোনো প্রকার উদ্যমের পেছনে যে প্রাণশক্তিটুকু প্রয়োজন হয় সেটা অনেক দিন গেছে নষ্ট হয়ে। তবু নিষ্ক্রিয়ভাবে মনে মনে যতটা পারা যায় ওরা চেষ্টা করে তার পয়সা খরচ করবার। তাই সেটা শুধু ওই চেষ্টাতেই এসে ঠেকেছে, যে যতটা ভাত খেয়ে উসুল করতে পারে। সবচেয়ে মজার কথা এই যে কর্তা কালীকৃষ্ণ এর সবটাই জানেন। এবারের কেউ তাকে চায় না, এটাও যেমন সত্য কথা, তিনিও কাউকে চান না, সেটাও তেমনই। কাউকেই বোধহয় এই পৃথিবীতে তার প্রয়োজন নেই, নিজের স্ত্রী পুত্রকেও না। অথচ যাও এ কথাও তিনি কাউকে বলেন না। দুই ভাইয়ের ছেলে মেয়ে, তাদের বিধবা স্ত্রী, বাড়িতে এক গাদা বিধবা বোন, তাদের ছেলে মেয়ে, আবার এইসব ছেলে মেয়েদের বউ এবং ছেলে মেয়ে, বাড়িতে এক গাদা লোক। মেজবউ রাগ করে বলে, শুয়োরের পাল। কিন্তু এই শুয়োরের পালকে বসে খাওয়াতে কর্তা কোনো দিন আপত্তি করেননি। অথচ তিনি যদি পৃথক হয়ে বেরিয়ে যেতেন তাহলে কেউ তাকে দুষতে পারত না, কারণ পয়সা তো তারই। বাড়িঘর ধীরে ধীরে গড়ে উঠলেও সবই তার পয়সাই হয়েছে। তার বড় ভাই 40 টাকা মাইনে পেতে পেতে মারা গেছেন। তার 7টি ছেলে মেয়ে। ছোট ভাই একটু বেশি মাইনে পেত বটে, কিন্তু চাকরি বা সে কটা দিন করেছে। 51বর্তী পরিবারের কোনো সুবিধাই তিনি পাননি, অথচ দায়িত্বটা তাকে বহন করতে হচ্ছে 16 আনা। অবশ্য নিছক যেটুকু কর্তব্য সেটুকু পালন করা হয়ে গেছে বই কি। ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নিদের বড় করে দিয়েছেন, বিয়ে দিয়ে দিয়েছেন। মানুষ যদি না হতে পেরে থাকে তা সে তাদের ভাগ্য, মানুষ করার বয়স তো তার আর নেই। সেই কথাই মেজ বউ বলে, আর কেন এ ভূত ভোজনে তোমার দরকার কি? আমার তিনুকিনুকে কি পথে বসাবে? না হয় এ বাড়ির ভাগ ছেড়ে দিয়েই চলো না বাপু, তাহলে তো কেউ কিছু বলতে পারবে না। খেতে পাই ভালো, না পাই ভিক্ষে করব। তুমি আর কতকাল এমনভাবে টানবে? যার খাবে তাকেই উঠতে বসতে গাল দেবে, তারই সর্বনাশ ডাকবে বসে বসে। এই তো সব গুণধর। এখনো বলছি একটা বাড়ি কিনে পৃথক হই। কালীকৃষ্ণ সবই শোনেন, কিন্তু উত্তর দেন না। তার এই মহৎ গুণ, কথা তিনি কারোর মুখের সামনেই কন না। যেটুকু করবার ঠিক করে যান। চুপ করে থাকবার এই শিক্ষা নাকি তার আশৈশব। তার আফিসের উন্নতির কারণও নাকি এই। ওপরওয়ালাদের কথার ওপর কোনো দিন কথা কননি। তাদের সব গালাগাল, তা কারণে হোক আর অকারণেই হোক, অম্লান বদনে মেনে নিতেন। একবার এক সাহেব তাকে কষে গাল দেবার 2 দিন পরে নিজেই টের পায় যে দোষটা ওর আদেও ছিল না।
তখন সাহেব বিস্মিত হয়ে প্রশ্ন করে, তুমি বললে না কেন বাপু যে তুমি করনি? উনি তাকে হেসে জবাব দিয়েছিলেন, সাহেব, ওপরওয়ালাদের কথার প্রতিবাদ করতে নেই। তাছাড়া তখন কথাটা বললে আমাকেই প্রমাণ করতে হতো যে আমি করিনি। সে ঝঞ্ঝাট কি কম? তার চেয়ে এই তো ভালো তুমিই ধরতে পারলে। ওর উত্তরে সাহেব নাকি খুশি হয়ে 2 টাকা মাইনে বাড়িয়ে দিয়েছিলেন। এমনি করে নীরবে শুধু লাঞ্ছনা নয়, দুঃখও কম সহ্য করেননি তিনি। টাকা জমেছে তার অনেক দুঃখে, তিল তিল করে। তার সেই জন্যই বোধহয় এত মায়া। বাবা যখন মারা যান তখন ছিল এই ভিটের ওপর মাটির ঘর একখানা। 3 ভাই, বড় 14 টাকার, আর তিনি 10 টাকা মাইনেতে অফিসে ঢুকলেন। তখন তার বয়সও 13-র বেশি নয়, কিন্তু উপায় কি? নইলে তো সংসার চলে না যে। বিলিতি এক ইঞ্জিনিয়ারিং ফার্মে তারা 3 ভাই ঢোকেন চাকরিতে। কিন্তু তিনি আর দাদা যখন ঢোকেন তখন ছোট ভাই কোথায়? সে মোটে তখন 3 বৎসরের। তার লেখাপড়া আর 2টি বোনের বিবাহের সব ভারী ওই 2টি বালকের কাঁধে ছিল। পাতলা জলের মতো ডাল আর শুধু পুঁই ডাঁটা কিংবা সজনে ডাঁটার চচ্চড়ি, এই ছিল ভাতের উপকরণ। সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার ছিল এই যে বাড়ির উঠোনে যা 2-একটা ফসল হতো তাও তারা খেতে পেতেন না, তৎক্ষণাৎ তা বেচে দিতে হতো। পেতেন হয়তো 2টা কি 1টা পয়সা, কিন্তু তখন তারই বা দাম কি? এমনি করে ধীরে ধীরে মাইনে বেড়েছিল তার। তবে তাতেই বা কি হতো যদি এত উপরই না থাকতো? কি করে বিশ্বাস উৎপাদন করতে হয় তা তিনি জানতেন। কম বয়সেই পেয়েছিলেন স্টোরের ভার। আরও বিশ্বাস বাড়াবার পর গঙ্গার ধারের দামি জিনিসগুলির গুদামের ভার এলো তার হাতে। সেই মুখেই এসে পড়ল প্রথম মহাযুদ্ধ। তিনি গুদামের জানালা বা ওদিকের দরজা দিয়ে দামি জিনিসগুলি গড়িয়ে ফেলে দিতেন গঙ্গায়। বিশ্বাসী মাঝিরা এসে রাত্রে সেগুলো উদ্ধার করত। কখনো কখনো সুযোগ বুঝে দিনের বেলাও সরিয়েছেন তিনি। সেই হলো তার সৌভাগ্যের সূত্রপাত। চোরাই মাল আধা কুড়িতে না বেচে 4 গুণ 5 গুণ দামে বেচতে লাগলেন তিনি। ঘরবাড়ি উঠল একে একে। টাকা সুদেও খাটাতে লাগলো। ক্রমে টাকা রাখার যখন অসুবিধা হলো, তিনি রাতারাতি ঘরের দেওয়াল থেকে ইট খুলে নিয়ে ইটের মাপে টাকা সাজিয়ে ওপরে চুন বালির প্লাস্টার লাগিয়ে দিতে লাগলেন। কড়িকাঠের খাঁজে সোনার বাট রেখে গেঁথে দেওয়া হলো। তারপর শুরু হলো টাকা সুদে খাটানো। গহনা রেখে জমির পাট্টা রেখে টাকার ধার দিতেন। কখনো কখনো হ্যান্ড নোটও। ব্যবসায়ীরা নিত হুন্ডিতে। আগাম সুদ ঘরে আসতো শতকরা মাসিক 3 টাকা 4 টাকা পর্যন্ত। সবচেয়ে আয় হতো রেশের দিন। অফিসের সাহেব আর বড় বাবুদের দলকে চড়া সুদে টাকা দেওয়া হতো। শোধ হতো তা 3-4 দিনেই, অথবা সেই কৃতজ্ঞতায় শেয়ার মার্কেটের ভালো ভালো টিপ দিতেন সাহেবেরা। টাকা হু হু করে বেড়ে যেত। অবশ্য তিনি খুনাক্ষরেও বলতেন না যে টাকাটা তার। সর্বদাই বিধবা মাসির কাছ থেকে চেয়ে এনে দিতেন। নিজে চাকরি তো ছাড়েনি। কখনো নতুন জামা পরে যেতেন না। নতুন জামা কিনলেও ইচ্ছে করে খানিকটা তালি লাগিয়ে যেতেন। বলতেন, বাপরে, চোখ টাটাবে যে। গরিব বলেই দয়া করে, অবস্থা ভালো হচ্ছে জানলে সবাই হিংসে করবে। তারপর 2 ভাই মারা গেল। যে বোনেদের অত কষ্ট করে বিয়ে দিয়েছিলেন তারাও বিধবা হয়ে এসে ঘরে ঢুকলো। একবারই বিধবা আর অনাথা ছেলে মেয়ে। তার মধ্যে তিনি শুধু একা অর্থ উপার্জনের বোঝা বয়ে চলেছেন। তবু পয়সার নেশা তার যায়নি। একাই সব করতেন, ভূতের মতো পরিশ্রম করে যেতেন। আর টাকার প্রয়োজন আছে কিনা তাও ভাবতেন না। ওটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। মেজবউ মাঝে মাঝে রাগ করে বলতো, বয়স যে কোথায় গিয়ে ঠেকলো তা কোনোদিন ভেবে দেখেছ? শুধু তো রোজগারই করে যাচ্ছ, ভোগ করবে কবে? এখান থেকে যখন যাবেই না তখন আর অত কাণ্ড করে লাভ কি? এ শুয়োরের পালের মধ্যে যতদিন থাকবে ততদিন তো আর মুখে কিছু যাবে না, অন্য কোনো রকমেও ভোগ করতে পারবে না।
তার চেয়ে ক্ষমা দাও, আর দরকার নেই। কথাটার অনেকখানি সত্য। একটু কালীকৃষ্ণকে সাধুবাদ তো দিতেই হবে। বাড়ি শুদ্ধ লোকের জন্য যা ব্যবস্থা, নিজের জন্য তাই বরাদ্দ। ভাত, ডাল, একটা চচ্চড়ি আর একটা যা হোক তরকারি। ভাত না খেলে রুটি, কদাচিৎ একটু মাছ। এর থেকে তার জন্য কোনো স্বতন্ত্র ব্যবস্থা তার নেই। শুধু আফিং খান বলে পোয়াটা দুধ ছাড়া। সবটাই এখানেই নিয়ম করা। একটি করে ছেলে হলেই 1 পোয়া করে দুধের যোগান বাড়ে। সেটা চলে জাতকের 5 বছর বয়স পর্যন্ত। আর প্রসবের সময় প্রত্যেক পোয়াতির জন্যে 1/2 সের করে ঘি। এর বেশিও না আর কমও না। এর বেশি যা ব্যবস্থা করতে হয় তা প্রত্যেককে নিজে নিজে করতে পারে, কিংবা করেও, যেটা ইদানিং মেজো বউ সন্দেহ করছে। ভাড়ার থেকে চুরি করে কেউ। যে 2টি ছেলে কিছু কিছু রোজগার করে, তারা আলাদা দুধের ব্যবস্থা করছে একটু করে। বাকি সকলে ওরই সঙ্গে জলসাগু বা জলসুজি খেয়ে ছেলে মানুষ করে। শীর্ণ নির্জীব পঙ্গপালে বাড়ি বোঝাই হয়ে গেছে। অমনি করে ওরা কিন্তু বেঁচে থাকে। 2-1টা করে সবাইকার মরেছে, তবু ছেলে মেয়ের সংখ্যা বেড়েই যাচ্ছে বইকি। মেয়েদের জন্যও কর্তা ভাবেন না। যে যেভাবে মানুষ হয় সেইভাবেই বিয়ে দেন তিনি। কেউ হয়তো দোকানে খাতা লেখে, কেউ কোনো কারখানায় চাকরি করে, কারো বা বিড়ির দোকান। অল্প খরচায় তাকে সারতে হবে। তাছাড়া কি বা হবে বেশি টাকা পয়সা খরচ করে ভালো পাত্র খুঁজে? ওর বরাতে যা আছে তা তো আর কেউ খণ্ডাতে পারবে না। এমনি করেই এ বাড়ির জীবনধারা বয়ে চলেছে। শুধু 2-1টা সামান্য পরিবর্তন হয়েছে মাসে মাসে। কর্তার চাকরিটা গেছে, কোনো মতেই আর টিকিয়ে রাখতে পারেননি। আর ইদানিং এসেছে একটা ভয় তার মনে। কেবলই মনে হয় যদি কোথাও দিয়ে কোনোদিন চোর ঢোকে, যদি নিয়ে যায় তার টাকা কড়ি। অবশ্য ব্যাংকেই আছে বেশিরভাগ, তবু বাড়িতে যা আছে তাই বা কম কি? সেই জন্যেই তাকে রাত জাগতে হয়। আর কার ওপরেই বা ভরসা করে এভার দেওয়া যায় তা তিনি জানেন না। এ কথা বললে হয়তো তারা হেসে উড়িয়ে দেবে, নয়তো রাত্রি পাহারা দেবার নাম করে কোথাও পড়ে ঘুম হবে। এত গরজ আর কার হবে? তাই তাকেই আফিং আর চা খেয়েই ঘুম তাড়াতে হয়। দিনের বেলা খানিকটা পুষিয়ে নেন তিনি, তাও আজকাল দিনের বেলাও যেন ঘুম আসতে চায় না। তা হোক, তিনি তাতে দুঃখিত নন। ঘুম মানুষের একটা বিলাস মাত্র, কমলেই বা ক্ষতি কি? কিন্তু এই একটানা একঘেয়ে জীবনযাত্রার মধ্যে কোথা থেকে আকস্মিক একটা উৎপাত এসে পড়েছে। সে ওরই বড় ভাইয়ের মেজো ছেলের বউ। বিদ্যুতের মতো, অগ্নিশিখার মতো, আলোতে ঝলসে ওঠা তলোয়ারের মতো মেয়েটি। সাধারণত এমন বউ তিনি আনেন না। তিনি আনেন কালো কুৎসিত গরিব ঘরের মেয়ে, যাদের না থাকবে রূপের অহংকার আর না থাকবে পয়সার, যে কোনো জীবনের মধ্যেই যাদের মানাবে। এই একটি মাত্র ভুল করেছেন তিনি এত দিনের মধ্যে, চপলাকে ঘরে এনে। ওর বাবা তার বাল্য বন্ধু, অত্যন্ত দরিদ্র। তার অনুরোধটা তিনি এড়াতে পারেননি। বড্ডই কান্নাকাটি করেছিল বেচারি। তার বাড়িতে মেয়ে দিতে চায় সবাই, ছেলেরা যেমনই হোক, কারণ তারা জানে যে কর্তার অত পয়সা ওরাই একদিন পাবে। চপলাকে নিয়ে সবচেয়ে বিপদ হলো এই যে ওর স্বাস্থ্যটাও আশ্চর্য রকম ভালো। এ বাড়ির পক্ষে যেটা একেবারে অনিয়ম। কোনো অসুখে কি ওর কিছু হয় না? আশ্চর্য! ম্যালেরিয়ার পেটের অসুখ, এখানকার যা বাঁধা রোগ, তাও ওর হয় না। আর কি অপরিসীম শক্তি ওর গায়ে! বড় বড় ঘরার জ্বর ঘাট থেকে এনে সে চৌবাচ্চা বোঝাই করে দেয় অনায়াসে। কুয়ো থেকে জল তোলে সে সবচেয়ে বড় বালতিটা করে। বাটনা বাটে এক নিমেষে। 150 খানা রুটির ময়দা মাখা বা বেলে দেওয়া তার কাছে ছেলে খেলা। মেজবউ তাকে দেখে আর আশঙ্কায় কণ্টকিত হয়ে বলে, ওলো, মেয়ে ছেলের গায়ে এত জোর টাকা ভালো না, অলক্ষণ। কিন্তু চপলার সব কথাই হেসে উড়িয়ে দেয়। ওর প্রাণশক্তি যেমন অবাধ উদ্দাম বেগে ও বাড়ির বহুদিনের অভ্যস্ত নিস্তব্ধতাকে সবলে আঘাত করে, তার হাসির শব্দে পুরুষরা শুদ্ধ চমকে ওঠে
মেয়েরা পরস্পরের দিকে তাকিয়ে নিঃশব্দে প্রশ্ন করে, এত হাসি এ ছুরির আসে কোথা থেকে? কোনো কিছু নিষেধ সে মানে না, সে খায় বেশি এবং আহার্যের দৈন্য নিয়ে প্রকাশ্যেই অনুযোগ করে। কর্তাকে শুনিয়ে বলে, 12 মাসে ডাল চচ্চড়ি দিয়ে কি আর খাওয়া যায়? কর্তারে পয়সা খাবে কে? কাজ সে করে বটে, কিন্তু তার খেয়াল মতো। হঠাৎ বলে বসে, পারবো না আর। তখন তাকে দিয়ে কোনো মতেই আর কিছুতেই করানো যায় না। অবিচলিত বাধ্যতা এ বাড়ির বধূদের প্রথম অভ্যাস করতে হয়, কিন্তু সেই বহুদিনের সংস্কার এই মেয়েটি অনায়াসে ভেঙে বসল। জোর করে তাকে দিয়ে কিছুই করানো যায় না। চোখ রাঙানি, ধমক সে গ্রাহ্য করে না। ও স্বামী আবার বাড়ির মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সে স্ত্রীর জন্য ভয়ে কাঁটা হয়ে থাকে। তার কেবলই মনে হয় যে কাকা বুঝি তাকেই দায়ী মনে করছেন তার স্ত্রীর দুর্বিনয়ের জন্যে। তবে মেয়েরা মুখে যাই বলুক, তাদের যে খানিকটা সুবিধা হয়েছে তাতে সন্দেহ নেই। ভারী ভারী কাজগুলো তাকে দিয়ে করিয়ে নেওয়া যায়, নিজেদের অপরাধ তার নাম করে অনায়াসে চালানো যায়, কারণ সেটাই সবাই বিশ্বাস করে সহজে। যেদিন রান্নার জুত থাকে না, সেদিন দুপুরে সে পুকুর থেকে গামছা ছাঁকা দিয়ে চুনো মাছ ধরে, কিংবা গেঁড়ি ঝিনুক তুলে মাথার কাঁটা দিয়ে বাঁচতে বসে। অন্য বউরা যখন প্রশ্ন করে, হ্যালা তোর ভয় করে না? সে জবাব দেয়, ভয় কিসের? মারবে, আসুক না দেখি কে মারবে। আমার গায়ে সবচেয়ে বেশি জোর, তা জানিস? যদি তাড়িয়ে দেয়, তারা হয়তো প্রশ্ন করে। ও তাচ্ছিল্যের সুরে বলে, ইস, তাড়ালেই হলো কি না, আমাকে বিয়ে করে এনেছে না, তাছাড়া আমি গেলে তো তাড়াবে। এমনই সব কথা ওর। তাকে কর্তা এবং গিন্নিরা যে দিন কতক শাসন করবার চেষ্টা করেনি তা কিন্তু নয়, কিন্তু হাল ছাড়তে বাধ্য হয়েছেন। রেগে গেলে যে কি করবে তার ঠিক নেই, হয়তো পাড়ায় মুখ দেখানো দায় হবে। তার চেয়ে কিল খেয়ে কিল চুরি করাই ভালো, এই হলো তাদের মত। কালীকৃষ্ণ এতদিন তার অভ্যাস মতো চুপ করেছিলেন। তিনি নিজে কোনো দিনই কাউকে কিছু বলতেন না, প্রয়োজন মতো তার ইচ্ছাটা স্ত্রীকে দিয়ে জানাতেন মাত্র, আর তাহাতেই কাজ হতো। এই মেয়েটিকে সে উপায়ে শাসন করতে না পেরে একরকম হাল ছেড়েই দিয়েছিলেন, কিন্তু হঠাৎ মনে হচ্ছে যে কিছু একটা না করলেই নয়। এই মেয়েটি হঠাৎ যেন এ বাড়িতে একটা অপরিচিত হাওয়া এনেছে, এমন একটা প্রাণ জাগিয়েছে এখানকার অধিবাসীদের মনে, যার সঙ্গে কোনো কালে পরিচয় নেই তার। আর সেই জন্যেই তার কেমন ভয় ভয় করে। এ বাড়িতে তরুণ ছেলে অনেকগুলি, কেউ বিবাহিত, কেউ বা অবিবাহিত, কিন্তু তারা যে তরুণ তা সকলেই এতকাল ভুলে গিয়েছিল। তারা কখনো হাসতো না, গান গাইতো না, জোরে চলতো না, এমন কিছুই করতো না যাতে সে সত্যটা কারো নজরে পড়ে। কিন্তু ইদানিং হঠাৎ দেখা যাচ্ছে যে তারা ওই বধূটিকে কেন্দ্র করে হাসি তামাশা করতে চায়। দেবরা তো বটেই, তাদের সে অধিকার আছে, কিন্তু যাদের অধিকার নেই সেই ভাসুরের দলকেও মেয়েটি যেন চঞ্চল করে তুলেছে। সে অনায়াসে তাদের সঙ্গে হাসাহাসি করে, আর তারাও যেন সেটা চায়। প্রকাশ্যে কথা কইতে সাহস করে না তারা, বহুদিনের সংস্কারকে ভয় করে, সেই জন্য আড়াল খোঁজে। এতে করে বড় জায়েরা বিক্ষুব্ধ হয়ে ওঠে, চিন্তিত এবং ঈর্ষিতও হয়। অনুযোগ এসে পৌঁছয় মেজগিন্নির কানে। তিনি ডেকে বলেন, বৌমা, ভাসুরদের সঙ্গে যে কথা কইতে নেই, তোমার মা বাপ কি এটাও শেখাননি? চপলা অবাক হয়ে বলে, কেন নেই কাকিমা? শ্বশুর শাশুড়িকে যখন বাবা মা বলি স্বামীর সুবাদে, তখন ভাসুরেরাও তো দাদা হলেন, দাদার সঙ্গে কথা কইতে নেই কেন? মেজগিন্নি রাগ করেন, অত কথা জানি নে বাছা, চিরকাল শুনে আসছি কইতে নেই তাই জানি, আমাদের হুকুমটাও তো মানা উচিত। আমরাই বারণ করছি কথা কইও না, ব্যাস। বলা বাহুল্য, চপলা সে কথা গায়ে মাখেনি, কোনো শাসনই ওকে স্পর্শ করে না, এই হয়েছে মুশকিল। অথচ কর্তা নিজেও ব্যাপারটা লক্ষ্য করেছেন। সারাদিন চুপ করে বসে থাকেন, আর পাঁজের বিজ্ঞাপনের পাতা উল্টান বটে, তবু চশমার পুরু কাঁচের মধ্য দিয়ে তার স্তিমিত দৃষ্টি সবই লক্ষ্য করে। এটাকে তার অনাচার বলে মনে হয়।
স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রীলোক এমন ব্যাপিকা হলে লক্ষ্মী থাকে না। স্ত্রী ওঠেন ঝংকার দিয়ে, তা আমি কি করব? পারো তো ব্যবস্থা করো। যা বউ এনেছ, ও আমাদের হাড় খাবে, মাস খাবে, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে। ফলে কালীকৃষ্ণ আরও চিন্তিত হয়ে ওঠেন। কিন্তু এতদিন পর্যন্ত তবুও সবটা ছিল ভাষা ভাষা। আজ এমন একটা ঘটনা ঘটেছে যাতে আর বিচলিত না হয়ে পারেন না তিনি। এতদিনের শৌর্য যেন ভেসে যেতে বসেছে। ওরই নিজের ছেলে বঙ্কু তার বাক্স থেকে পয়সা চুরি করে ওকে গলা চুড়ি এনে দিয়েছে। আবার সে কথা প্রথমে স্বীকার করেনি, মিছে কথা বলেছে তার কে বন্ধু চুরির কারখানাতে কাজ করে, সে এনে দিয়েছে। কিন্তু দৈবের কল, কথাটা বেরিয়ে পড়েছে কোনো রকমে। তারপর ডেকে জেরা করাতে সব কথাই ধরা পড়ল। বঙ্কু ঠিক ওর ভাসুর নয় বটে, কিন্তু সেও বিবাহিত। নিজের স্ত্রীকে না দিয়ে জ্যাঠতুতো ভাই স্ত্রীকে, চিন্তার কথা বই কি। কর্তা অস্থির হয়ে বেরিয়ে পড়লেন ঘর থেকে। সবাই ঘুমিয়েছে এতক্ষণে। এইবার তার নিঃশব্দে বাড়ি পরিক্রমার পালা। অত্যন্ত মৃদু দেওয়াল, আলো জ্বলে দালানে দালানে, বাড়ির চোরা গলিগুলোর মোড়ে মোড়ে। এ খরচটুকু না করে তিনি পারেন না, তবু টর্চের আলো থাকে সঙ্গেই। বারদুই সারা বাড়িটা পাক দিয়ে স্তব্ধ হয়ে এসে দাঁড়ালেন সিঁড়ির মুখে। এবার তার গিয়ে চা তৈরি করার কথা। পিপাসাও লেগেছে খুব, তবু যেন ইচ্ছা হলো না। চুপ করে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েই রইলেন। সহসা তার চমক ভাঙল অত্যন্ত সন্তর্পণে, দোরখোলার আওয়াজে। সিঁড়ির ঠিক মুখেই তার বড় ভাইপোর ঘর। সে পা টিপে টিপে বেরিয়ে এলো। অন্য দিনের মতো অভ্যস্ত অঙ্গুলি আজও লোহার ডান্ডাটা চেপে ধরল, কিন্তু সাড়া দিলেন না তিনি। তেমনি একটা ছায়ার মধ্যে আত্মগোপন করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মহেশ নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে এসে চপলার দরজায় মারল একটা টোকা। সঙ্গে সঙ্গে চপলাও দোর খুলে বেরিয়ে এলো। একটা বড় রকমের অনাচারে কালীকৃষ্ণের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। তবু সাড়াও দিতে পারলেন না, পাথরের মতো দাঁড়িয়েই রইলেন। মহেশ কোঁচার খুঁটের মধ্য থেকে কাগজে মোড়া কি একটা বার করে ওর হাতে দিয়ে বললে, এখনই খেয়ে নাও, কেক আছে, ভালো কেক, কলকাতা থেকে আনিয়েছি। চপলা হাসি মুখেই হাত বাড়িয়ে দিলে। মহেশ বললে, যায়, ছেলেটা যদি কেঁদে ওঠে ওর ঘুম ভেঙে যাবে, তখন আবার অনর্থ বাঁধবে আমাকে না দেখতে পেলে। সে যেমন এসেছিল তেমনই উপরে উঠে গেল। চপলা চারিদিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিয়ে কাগজে মোড়ক খুলে কেকটা বার করে কামড় দিল। কালীকৃষ্ণ আর থাকতে পারলেন না, বেরিয়ে এসে আস্তে আস্তেই বললেন, এটা কি হচ্ছে বৌমা, এত রাত্রে? এ যে অলক্ষণ। চপলা চমকে উঠলেও ভয় পেলে না, সোজা ওর চোখের দিকে চেয়ে বললে, কি করব, খেতে আমার ইচ্ছে করে না বুঝি? তাই বলে লুকিয়ে খাবে ভাসুরের ঠেঙে চেয়ে নিয়ে? এমনি তো খেতে দেন না কিছু আপনারা। তাছাড়া সেই কখন সন্ধেবেলা ভাত আর কচুর তরকারি খেয়েছি, খিদে পাই না বুঝি? কিন্তু এতে যে লক্ষ্মী থাকে না বৌমা, ছি। আপনি তো সবেতেই এ কথা বলেন, লক্ষ্মী তো আছেনও দেখি আপনার কাছে ঠিক। এই তো বলেন যে একাদশীতে যে ভিটের বিধবা জল খায় সে ভিটে লক্ষ্মী থাকে না, অথচ মা, কাকিমা, পিসিমা সবাই আপনাকে লুকিয়ে জল খায়। কি হয়েছে আপনার তাতে? তারপরে হঠাৎ ওর কাছে এসে একেবারে ওর গলাটা জড়িয়ে ধরে বললে, কাকাবাবু, আমার এই চুড়িগুলো কাজ করে করে বড্ড ক্ষয়ে গেছে, আমাকে নতুন করে গড়িয়ে দিতে হবে। আবার তেমনইভাবেই চট করে গালটা ছেড়ে দিয়ে মিষ্টি হেসে বললে, তাই বলে যেন কেক খাওয়ার কথাটা সবাইকে বলে দেবেন না, ভারী লজ্জা পাবো। আর কোনো উত্তরের অপেক্ষা মাত্র না করে সে আবার নিজের ঘরে ঢুকে দোর বন্ধ করে দিলে। কালীকৃষ্ণ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েই রইলেন। তারপর কোনো মতে পা টেনে যখন নিজের ঘরে এলেন, তখন তন্দ্রা জড়িত কণ্ঠে মেজগিন্নি প্রশ্ন করলে, যেন মনে হলো কারা কথা কইছিল দালানে, কে উঠেছিল বুঝি?
কই না তো, বলে কালীকৃষ্ণ চা তৈরি করতে বসলেন। স্টোভ জ্বালাতে জ্বালাতে কতটা যেন আপন মনেই বললেন, বউয়েদের গয়নাগুলো সব অনেক দিন হলো, মনে করছি 2-1টা করে ভেঙে গড়িয়ে দেব। তুমি কি বলো? বিস্ময়ে মেজগিন্নির কণ্ঠে কথা আর ফুটল না। এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা অনিয়ম গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।